5 বছর পর আমি দেশের মাটিতে ফিরছি। আমার প্রিয় মানুষটির কাছে। আমার ভালোবাসা। 2 চোখ ভর্তি স্বপ্ন নিয়ে যখন তার অপেক্ষায় দিন গুনছি, কখন তার মুখোমুখি হব, কখন তাকে ছুঁয়ে দিব আলতো হাতে, তখনই আমার সাজানো স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সে আজ আমার নেই। সে এখন অন্য কারো রমণী। হ্যাঁ, আমার সে ছোট্ট ঝিনুক রানীর বিয়ে হয়ে গেছে। সে এখন অন্য কারো বুকে মাথা রেখে ঘুমায়। সে আমায় মনে রাখেনি। সে আমায় ভুলে গেছে। যতবার এই কথাগুলো ভাবি, ততবারই কলিজা কেঁপে ওঠে, আমার শরীরে কাটা দেয়। কারণ সে প্রিয় নারীর হাতের মাঝে অন্য পুরুষের হাতটা মুঠোয় বন্দি রয়েছে। মেয়েটি খুশি মনে সবার সাথে কথা বলছে, আর আমার মুখটা রাগে দুঃখে চোখ দিয়ে অশ্রু জড়ে পড়ছে। কয়েকটা পা পিছিয়ে গেলাম। দপ করে ফ্লোরে পড়ার আগেই আফিফ আমার দুবাহু শক্ত করে জড়িয়ে ধরে ইশারায় বলল, নিজেকে সামলাও ভাইয়া, এভাবে ভেঙে পড়লে হবে? যা হওয়া তা তো হয়ে গেছে। তুমি আসতে দেরি করে ফেলেছ। আরও আগে কেন আসলে না ভাই? তুমি থাকলে তোমার জিনুকে কেউ তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারতো না। বড্ড দেরি করে ফেললে ভাই। এক মুহূর্ত দাঁড়ালো না আরফান। এক ছুটে নিজের বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। একটা নির্জন জায়গায় জোরে গাড়ি ব্রেক কষল। আরফান গাড়ি থেকে নেমে একটা চিৎকার দিয়ে নিচে বসে পড়ে। কেন করলে ঝিনুক? কেন? তুমি আমাকে একটুও ভালোবাসোনি? ভালোবাসলে কি অন্য কারো বুকে তুমি মাথা রাখতে পারতে? পারতে না। তুমি আমায় ভালোই বাসোনি। তুমি এতদিনের সম্পর্কে এক নিমিষেই ভুলে গেলে। এতটা অবহেলা কি করে দিলে? আমাকে শাস্তি দিয়ে তুমি সুখে আছো তো? আমার উত্তর চাই। আমি আসছি ঝিনুক। তোমাকে আমার সব প্রশ্নের উত্তর দিতেই হবে। আমি আসছি। আলো ছেলের জন্য বাড়ির ড্রয়িং রুমে বসে আছে। এখনও কেন বাড়িতে ফিরছে না? কি হলো ওর? হঠাৎ করে সবার সাথে দেখা না করেই চলে গেল। আলো টেনশনে আছে। মায়ের মন। ছেলের বাড়িতে না আসা পর্যন্ত তার শান্তি নেই। নিলয় ছেলেকে ফোন দিচ্ছে বারবার, কিন্তু ফোন রিসিভ করছে না। এইদিকে আফিফ সবটা চুপচাপ দাঁড়িয়ে দেখছে। চিন্তা হচ্ছে বড় ভাইয়ের জন্য। জিনুকের জন্য যে তার ভাইয়ের মনে আলাদা কিছু ছিল, সেটা সে জানতো। আর জানতো বলে জিনুক আপুর বিয়েটা সে মানতে পারেনি। আপুর গায়ে হলুদ থেকে শুরু করে কোনো কিছুতেই সে যায়নি। আব্বু এভাবে বসে না থেকে চলো, বাইকে খুঁজে বের করি, হয়তো আছে কোথাও। আমরা খুঁজলেই পেয়ে যাব। আফিফের কথা নিলয় গাড়ির চাবি নিয়ে বের হয়ে গেল। আরফান জিনুকের সামনে দাঁড়িয়ে আছে। আরফানের গম্ভীর মুখটা দেখতে জিনুক মাথা নিচু করে রইল। আরফান ভাই, আপনি এত রাতে আমার শ্বশুরবাড়ির গেটের সামনে দাঁড়িয়ে? আপনি আমায় কেন ডেকে পাঠালেন? এভাবে রাস্তায় আমাদের দুজনকে কেউ দেখে ফেললে আমার বদনাম হয়ে যাবে। আপনি প্লিজ চলে যান। কেন এমন করলে? কি অপরাধ ছিল আমার? তুমি আমায় কথা দিয়েছিলে জিনুক, আমরা এক হতাম। কিন্তু তোমার বলে আজ সব শেষ। তুমি এটা কেন করলে জিনুক? তুমি জানতে আমি পড়াশোনা করতে যাচ্ছি, তারপরও তুমি স্বার্থপরের মতো বিয়ে করে নিলে। তাও আবার কাকে? আমার প্রাণপ্রিয় বন্ধুকে, যার সাথে আমার সকল সুখ দুঃখের কথা হতো। সে বন্ধু আমায় ধোঁকা দিয়েছে। তার সাথে তুমিও আমায় দিনের পর দিন মিথ্যে বলে গেছো। আর আজ আমি সত্যিটা নিজ চোখে দেখলাম আর জানলাম আমি কাকে ভালোবাসলাম, কার মায়ায় পড়ে এতটা পথ নিজেকে মানিয়ে দেশে আসলাম। তুমি আমায় ঠকিয়েছ। একদম বাজে কথা বলবে না। তোমাকে এর আগে আমাদের সম্পর্ক ভাঙতে বলার পরেও তুমি নিজেকে শেষ করার হুমকি দিতে, আর তার জন্যই তো আমি ভয় পেয়ে যাই। দিনের পর দিন তোমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা, সবটা দেখেও কেন বুঝতে পারোনি? তোমাকে আমার চাই না। তোমার থেকে আমার স্বামীর অবস্থা অনেক ভালো। সে আমার কোনো কমতি রাখেনি। প্রতি মাসে লাখ লাখ টাকা নষ্ট করি। কখনো প্রশ্নও করে না এত টাকা কি করো। আর তুমি প্রত্যেক মাসে 50,000 টাকা চাইতে কৈফিয়ত চাও। কি করব? এত টাকা কেন লাগবে? ব্লা ব্লা আরও কত প্যারা। উফ, আমি হাঁপিয়ে গিয়েছি। তাই আব্বু যখন বিয়ের প্রস্তাব আনলো আমার জন্য, তখন তোমার থেকে সে ইহানি বেটার ছিল বলেই হ্যাঁ বলে ফেলেছি। এখন তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। আমি আমার সংসারে খুশি আছি। শুনতে পেয়েছো তুমি? আমি হ্যাপি। এখন তুমি আসতে পারো ভাই। ইরফানের মুখের উপর দরজাটা লাগিয়ে দিল। আরফান নিজের পা দিয়ে গাড়িতে লাথি মেরে রাস্তায় বসে পড়ে। মুখ দিয়ে বিড়বিড় করে বলে, বেঈমান। পিহু, এ পিহু, তুই এখনও বাথরুমে পড়ে পড়ে ঘুমাচ্ছিস নাকি? জলদি বের হ। বাদর মেয়ে, আজকে না তোর পরীক্ষা? পিহু চোখ মুখ কুঁচকে ফেলল।
মুখের ভিতর ব্রাশ নিয়ে দাঁত ঘষা মাজা করতে লাগলো। মায়ের এসব কথার মানে কি? হ্যাঁ, সে মানছে একটু বেশি ঘুমায়, সে ঘুম পাগলি মেয়ে, তাই বলে কি বাথরুমের মধ্যে ঘুমিয়ে যাব? আজব তো। 2 সাইডে দুটো বেনি করে কাঁধে ব্যাগ ঝুলিয়ে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলল, মা আমি গেলাম। আরে নাস্তা তো করে যা। পিহু তার মায়ের কথা না শুনে মধুকুঞ্জ ভবনের বাহিরে পা রাখতে নিলেই পিঠের মধ্যে ধুম করে কিল বসিয়ে দিল। হতচ্ছাড়ি বদমাস মেয়ে, পড়ে পড়ে ঘুমিয়ে দেরি করে, এখন আবার না খেয়ে চলে যাচ্ছিস। ব্যাগ কাঁধ থেকে রাখ, তোর পরীক্ষা দেওয়া লাগবে না। কি বললাম শুনতে পাসনি? মায়ের হাতের মার সকাল সকাল খেলো, এখন তার দিনটা কি ভালো যাবে? পিহু মন খারাপ করে ব্যাগটা পাশের চেয়ারের উপর রেখে খেতে বসলো। গরম গরম একটা পরোটার সাথে 1 মগ দুধ চা। তার চায়ের কাপে চা কখনোই পোষায় না, মগ তার জন্য বেস্ট। যদি বড় বালতিতে করে চা এনে কেউ বলে, নে পিউ তুই বালতিটাতে চুমুক দিয়ে চা খা, পিউর সাথে সাথে বালতিতে বিড়াল ছানার মতো চুমুক দিয়ে বসবে। সাথে তার সুখ লুকিয়ে আছে। আজকে পরীক্ষা আছে, কোনো রকমের খেয়ে দৌড়। মেয়ে যাওয়ার দিকে তাকিয়ে আছেন রোহি। মেয়েটা তাকে চিন্তায় রাখতে পছন্দই করে। এত বড় একটা ঢেঙ্গি মেয়ে, এখনও বাচ্চাদের মতো তার স্বভাব। এ মেয়ে হাতে পায়ে বড় হলেও আক্কেল জ্ঞান হয়নি। পিহু সাইকেল চালিয়ে মালাকুঞ্জ ভবনের সামনে দাঁড়ায়। টিং টিং শব্দ করে জানায় সে এসে গেছে। নিলয় সাখাওয়াত আর তাজ আহমেদ তারা বেস্ট ফ্রেন্ড। 2 বন্ধু একসাথে থাকতে চাই, তাই পাশাপাশি একই এলাকায় দুটো 2তলা বাড়ি একই নকশায় নির্মাণ করেন। দূর থেকে দুটো বাড়ি একই মনে হয়, সামনে আসলে বুঝতে পারে দুটো আলাদা, এবং নাম তার মধুকুঞ্জ ভবন আর অপরটি মালাকুঞ্জ ভবন। আফিফ গেটের সামনে ছিল। পিহু আসার খবর শুনতে ও সাইকেল নিয়ে গেট দিয়ে বেরিয়ে আসে। আফিফের চোখে সাদা প্রেমের চশমা পরা। প্রতিদিনের মতো তার মুখে উজ্জ্বল হাসিটা আজ আর নেই, কেমন চুপচাপ। কী রে আফিফ, আজকে শেষ পরীক্ষায় প্রিপারেশন কেমন? আফিফ গম্ভীর মুখে বলল, ভালো। পিহু কপালটা কুঁচকে বলল, ভালো যখন তখন মুখটা এমন চুপসে কেন? কি হয়েছে? আমার 10টা না 5টা না একটা মাত্র বন্ধু, তার মুখে হাসি নেই আজ। কি দোস্ত, গার্লফ্রেন্ড কি সেকা দিয়েছে নাকি? বল না ইয়ার, তোর প্রবলেমটা কোথায়? আফিফ গম্ভীর মুখে বলল, ভাইয়া কালকে দেশে ফিরে এসেছে, আর এসেই তার প্রেমিকাকে অন্য কারো পাশে দেখে। এমনকি সবটা শুনে তার হৃদয় গোপনে যে সুপ্ত ভালোবাসা ছিল, তাই একটি মিশেই শেষ। ভাইয়া ঠকে গেছে পিউ, খুব করে ঠকে গেছে। সে কথা দিয়ে কথা রাখেনি। আমার ভাইয়া ভালো নেই। আফিফের বলা প্রথম কথাতেই প্রিয় সাইকেলে ব্রেক কষে ফেলে। আরফান ভাই দেশে ফিরে এসেছে? বারবার একই কথা বাজতে থাকে কানে। নিজের বুকের মধ্যে কেমন দুকপুক করছে। পিহু নিজেকে শান্ত করতে ব্যাগ থেকে পানির বোতল বের করে ডকডক করে পানি খেতে লাগলো। আফিফ পিহুর কাণ্ড কারখানা দেখে হাঁ করে তাকিয়ে আছে। কী রে, তোর আবার কি হলো? ও কিছু না, চল কলেজে যাই, দেরি হয়ে যাচ্ছে। পিহু সাইকেল চালিয়ে আগে আগে চলে যাচ্ছে। আফিফ পিহুর পিছন পিছন ছোটে। পিহুর পরীক্ষা শেষ, সাইকেল নিয়ে আফিফ তার জন্য অপেক্ষা করছে। কলেজ প্রাঙ্গণে সারি সারি গোলাপ গাছ রয়েছে, বিভিন্ন গোলাপ ফুল ফুটে রয়েছে, কিন্তু পিহু কালো গোলাপ ফুলের দিকে তাকিয়ে বলল, যে রমণীর এক পুরুষেতে মন আটকে যায়, তাকে কি দ্বিতীয় পুরুষের দিকে টানে? আমিও তো আপনার জন্য দিওয়ানি। আপনার ভালোবাসার অপেক্ষায় সাজিয়েছি ছোটই বাবুই পাখির বাসা। আপনিও তো আমার একতরফা ভালোবাসা আরফান ভাই। আফিফ 3তলা থেকে নেমে আসে। পিহুকে বিড়বিড় করতে দেখে মাথায় হাত দিয়ে হালকা ধাক্কা দিতেই হুঁশ ফিরে আসে। এই কিরে, কি বিড়বিড় করিস? ও কিছু না, তোর পরীক্ষা শেষ হলো? তাহলে চল বাসায় যাব। চল। মানুষ একসাথে থাকার চুক্তিবদ্ধ হয়েও বিচ্ছেদ করে, অথচ পাখিরা অভিমান ভাঙানোর জন্য কত কিছুই না করে। পিহু এক মনে দূরে গাছটির দিকে তাকিয়ে আছে। ওখানে একটি পাখি আরেকটি পাখির অভিমান ভাঙিয়ে কি সুন্দর মিলেমিশে আছে। আচ্ছা, মানুষরা এদের ভালোবাসা দেখে কি কিছু শিখতে পারে না? এই ছোট্ট পাখিদের ভালোবাসা যে নিখুঁত, যা কিনা আমাদের মতো মানুষদের মনের ভিতরে রাগ, ক্ষোভ, হিংসে, অহংকার, আত্মসম্মান দিয়ে কার থেকে কাকে ছোট করে দেখব, কথা নিয়েই ভাবি আমরা। ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর। কাছ থেকে কখনো দূরে গেলে হারানোর ভয়, আর কাছে পেলে আকাশ সমান ভালোবাসার আনন্দে আত্মহারা। অথচ আমরা এ ভালোবাসা নামক শব্দটি প্রতারণার শীর্ষে ব্যবহার করে থাকি। আমরা অধিকাংশই মানুষ হয়েও মানুষ হতে পারিনি। অন্তত মানুষের থেকে পাখিদের ভালোবাসা বেশি সুন্দর। তারা দিন শেষে সব বিদ্বেষ ভুলে এক হয়ে যায়।
পিহু। হুম। আমি এখানে বেলকনিতে দাঁড়িয়ে আছি। শোন না পিহু, তোর আলো আন্টির বাসায় একটু যা না। ছেলেটা বিদেশ থেকে এসেছে। কালকে রাতে আমাদের সাথে ঠিকঠাক কথা হয়নি, কেমন মনমরা ছিল। তারপরে সেই যে বের হলো আর ফিরেছে কখন জানা হলো না। তুই একটু গিয়ে ডেকে নিয়ে আয়, বল আমি তাকে ডেকেছি। মা, তুমি আমায় না পাঠিয়ে নিজে গিয়ে দেখে এসো না। আমি পারবো না। ওই করলার রসের তেতো কথা শুনবার ইচ্ছে আমার নেই। আগেরবার থাপ্পড়ের কথা আমি বলিনি। ওই তো কলরার মতো দেখতে হাবভাব নেয় হ্যান্ডসাম পুরুষের, ঢং যত সব। ও তোকে শুধু শুধু মারে? কিছু করেছিস বলেই মারছে। আমি আমি আবার কি করেছি? তুমি আমার মা হয়ে ওর সাপোর্ট টানো কেন? আমার হিংসে হয়। যা না মা যা। সকাল থেকে আমি কত কিছু রান্না করেছি, এখন আরপার না আসলে কষ্ট পাবো। আমি যেতাম, হাতে একটু কাজ বাকি। প্লিজ যা না। যাচ্ছি। পিহু মুখটা কালো করে বাড়ি থেকে বের হয়ে মালাকুঞ্জ ভবনে যায়। আরে পিহু যে, কতদিন পর আসছিস, আয় আয় ভিতরে আয়। আন্টি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আগের মতো আমাদের বাড়িতে আসিস না কেন? তুই কি আমাদের একটুও ভালোবাসিস না? এতটাই পর করে দিলি? ভালো আছি। আমি তোমাদের বলি নেই আন্টি, আসলে একটু পড়াশোনার চাপ বেশি, তাই আসা হয় না। ইস, পড়াশোনা তোমরাই করো, আমরা মনে হয় পড়াশোনা করিনি। আঙ্কেল কোথায়? আর আফিফ নেই বাসায়? মা তোমার বড় ছেলেকে যেতে বলেছে আমাদের বাসায়, তার জন্য বিভিন্ন রান্না নাকি করেছে। আমি দেখিনি, আমি চললাম, তাকে পাঠিয়ে দিও। দাঁড়া দাঁড়া, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? বস এখানে, কথা আছে। তোর আঙ্কেল অফিসে, আর আফিফকে একটু বাজারে পাঠিয়েছি। বসলাম। এবার বলো কি কথা? আরফান এখনো ঘুমিয়ে আছে, উঠিনি। কাল রাতে দেরি করে বাসায় এসেছে। ওর কি হয়েছে আমি বুঝতে পারছি না। হাসি খুশিতে থাকা ছেলেটা আমার মন মরা। ছেলের মুখটা গম্ভীর করে রাখলে কি আর ভালো লাগে বল? পিহু চুপচাপ মাথাটা নামিয়ে রাখল। তার আন্টি আঙ্কেল না জানলেও সে খুব ভালো করেই জানে আরফান ভাই ভালো নেই, সে কষ্ট পেয়েছে। প্রিয় মানুষটির অবহেলা তাকে পড়িয়েছে। পিহু তুই বস, আমি তোর জন্য নাস্তা নিয়ে আসছি। আন্টি আমি কিছু খাবো না, আমি বাসা থেকে খেয়ে এসেছি। চুপ, একটু খেলে কিছু হবে না। আলো চলে যেতেই পিহু উঠে দাঁড়ায়। সিঁড়ি বেয়ে উপরে উঠে আফিফের ঘরে যেতে নিলেই আরফান ভাইয়ের রুমটা তার চোখে পড়ে। চারদিকে তাকিয়ে দেখে কেউ নেই। বিরু পায়ে চুপি চুপি রুমের মধ্যে প্রবেশ করে। ঘরটা দিনের বেলাও ভূতের ঘরের মতো করে রেখেছে। জানালার পর্দাগুলো সরিয়ে আলো বাতাস আসার ব্যবস্থা করে দিল। সাদা নীল মিশ্রণের পর্দাগুলো হাওয়া পেয়ে দুলছে এলোমেলোভাবে। খাটের দিকে চোখ যেতেই পিহু টোক গিলে নিল। বিছানা জুড়ে আরফান ভাই শুয়ে আছে। মানুষটা তন্দ্রা করে আবদ্ধ। মাথার ছোট ছোট চুলগুলো কপাল জোড়ে বিদ্যমান। হাঁটুর একটু নিচে পাতলা কম্বল পড়ে। অর্ধেকটা ফ্লোরে আর অর্ধেকটা দুই পা দখল করে প্রশস্ত বুক দৃশ্যমান হয়। এই মানুষটা এমন খালি গায়ে শুয়ে আছে কেন? তার এমন ঘুমে অন্য নারীর মনে শিহরণ জাগিয়ে তুলে তা কি সে জানে? আরফানের দিকে মায়া চোখে তাকিয়ে হাত এগিয়ে কপালের সামনে এলোমেলো চুলগুলো সরিয়ে নিজের উষ্ঠদয় আরফানের কপালে এঁকে দিল। পাতলা কম্বলটি আর একটু টেনে দিয়ে বের হয়ে আসে। আরফান রুম থেকে বের হতে আলো সামনে পড়ে। পিহু, তুই আরফানকে ডাকতে এসেছিস? পিহু নিজের ভয়টা লুকিয়ে মাথা নাড়িয়ে সায় দিল। হাতের মাঝে ওনার মাথাটা বারবার খামছে ধরে, ভয়ে চোখে। এগুলো আলোর মনে সন্দেহ জাগিয়ে তোলে। পিহু চলে যেতেই আলো আরফানের ঘরে আসে। ছেলেকে ঠিকঠাক দেখে রুম থেকে বেরিয়ে আসে। স্বামীর ভালোবাসা মেখে ঝিনুক সকাল 10টায় ঘুম থেকে উঠে গোসলে যায়। বেলা 10টায় যখন বাড়ির পুরুষরা কাজে বেরিয়ে গেছে, তখনই তার ঘুম ভাঙতে গোসল সেরে তৈরি হয়ে ঘর ছাড়ে। ঝিনুকের কাজকর্মে শাহিদা বেগম ইরফানের আম্মু রেগে এগিয়ে আসেন। বৌমা, তোমার জ্ঞান বুদ্ধি কি লোপ পেয়েছে? এত বেলা করে ঘুম থেকে বাড়ির বউরা উঠে? আমাদের সময় আমাদের শাশুড়িদের কথা শোনার সুযোগই দিতাম না। তাদের কোনো কিছু বলার আগেই সব করতাম। এক ফজরের সময় উঠে আল্লাহর নাম নিয়ে নামাজ পড়ে সংসারের কাজে লেগে পড়তাম। আর সব কাজ শেষ করে রাত 7টা-8টায় ঘুমে তলিয়ে যেতাম। এরই মাঝে সংসারের কাজ, শ্বশুরবাড়ির সবাই মন জুগিয়ে চলার পাশাপাশি স্বামীর জন্য সেজেগুজে অপেক্ষায় থাকতাম কখন মানুষটা বাড়ি ফিরবে আর আমাকে পরিপাটিতে দেখে একটু প্রশংসা করবে। তার মিষ্টি কথায় ভুলে যেতাম আমাদের সারা দিনের ক্লান্তি। আমি আমার স্বামী এবং পরিবার দিয়ে সুখী ছিলাম। কখনো নিজের জানা মতে কাউকে কষ্ট দেইনি। কখনো কেউ আঙ্গুল তুলে বলতেও পারেনি এ বাড়ির বড় বউ শাহিদা শিকদার 3 সন্তানের মা ভালো নয়, সে বাড়ির যোগ্য বউ নয়। তোমার শ্বশুরের সাথে আমার দীর্ঘ 30 বছরের সংসারে কখনো ঝগড়া হয়নি,
কোনোদিন মুখে মুখে তর্ক করিনি তার। সে মায়ের কথায় বউকে আর বউয়ের কথায় মাকে কখনো কথাই শোনায়নি, বরং তোমার শ্বশুরমশাই ভেবে চিন্তে ঠিক করে ঠিক ভুল দেখে তার সমাধান করেছেন। সংসারের ভালো মন্দ দুটোই থাকে, আমি তোমায় খারাপ বলছি না বৌমা। আমি তোমাকে এ বাড়ির পুত্রবধূ করে নয়, আমার মেয়ে করে এনেছি। আমার মেয়ে ভুল করলে যেমন শাসন করতাম, ঠিক তোমাকেও সেভাবে বোঝাচ্ছি। এত বেলা করে ঘুম থেকে উঠো না। সকালে ভোরে উঠে ফরজ গোসল করে ফজরের নামাজ পড়ে একটু ঘুমাও, সমস্যা নেই। কিন্তু 7:30 কিংবা 8টায় উঠে একটু শাশুড়ির হাতে হাতে কাজ করতে পারো। তোমার স্বামী কিন্তু কাজে যায়, কখনো জানার চেষ্টা করো সে কি খেতে চায়, কি পছন্দ করে। বিয়ে হয়েছে, তোমার একটা স্বামী রয়েছে যার সাথে তোমার সারাটা জীবন কাটাতে হবে। তুমি নিজেকে একটু না বদলালে জীবনে চলাটা মুশকিল হয়ে যাবে। আশা রাখছি পরবর্তীতে তুমি নিজেকে শুধরাবে। শাহিদা বেগম চলে যেতে জিনুক রাগে ফুপাতে থাকে। আজকে আসুক ইরফান, তার মায়ের নামে বিচার যদি না দিয়েছি তো আমার নামও জিনুক নয়। শুধু শুধু কতগুলো জ্ঞান দিয়ে গেল, বুড়ি শয়তান মহিলা একটা। তোর নিজের জ্ঞান তোর কাছে রাখ। জিনুক রেগে ঘরের দরজাটা জোরে শব্দ করে বন্ধ করে দেয়। নিজের রাগটা দরজার উপরে প্রকাশ করল। আলনা থেকে কাপড় চোপড় সবগুলো 2 টলিতে নিয়ে নিল। ইরফানের কানে বিষ ঢেলে চলে যাবে বাপের বাড়ি। কয়েকদিন পর ইরফান তার রাগ ভাঙিয়ে বাপের বাড়ি থেকে নিয়ে আসবে। এই সংসারে তার হাঁড়ি আলাদা চাই। সংসার আলাদা হবে, যেখানে শ্বশুর শাশুড়ি দেবর নামক প্যারা থাকবে না। রাতে ইরফান আসতেই তার সামনে নেকা কান্না করে বসে। জিনুকের কথায় শাহিদা বেগমের ঘরে যাওয়া তো দূরের কথা, উল্টো ঘুরে জিনুকের গালে ঠাস করে থাপ্পড় মেরে বসে। ইরফানের হাতে থাপ্পড় খেয়ে ফ্লোরে পড়ে গেল। তুমি আমায় মারলে ইরফান? হ্যাঁ মারলাম। তোকে এই থাপ্পড়টা আগে মারা উচিত ছিল। আমার মা সকাল থেকে খেটে খেটে মরে, আর তুই নবাব নন্দিনী ভাব নিয়ে ঘুরে বেড়াস। কি ভেবেছিস আমি কিছু জানি না? মায়ের কথা শুনে আমি তোকে মেরেছি? একদমই নয়। আমি সবটা নিজের চোখে দেখেছি এবং শুনেছি, আর তোর নাটক আমার সবটাই দেখা। আজ সকালে মিটিংয়ের জন্য একটা ফাইল ভুলে বাসায় রেখে গেছিলাম। অর্ধেক রাস্তায় গিয়েও বাড়ির পথে ফিরে আসি। ভাগ্যিস এসেছিলাম। তোর জন্য আমার প্রিয় বন্ধুর সাথে এতদিনের সম্পর্কে পাটল ধরেছে। তোর জন্য আমার বাড়ির পথে ছেলেদের আড্ডা বসেছে। রাত দিন ফোনে কথা বলা এবং মেসেজ করা সব কিছুই আমি দেখি না ভাবছিস? আমি সবটা জেনেও চুপ ছিলাম। ভেবেছিলাম তুই শুধরে যাবি, আমার ভালোবাসা দিয়ে তোকে সঠিক পথে ফিরিয়ে আনবো। কিন্তু তুই তো গিরগিটির মতো রং বদলাস। বেঈমান, এত ভালোবাসার প্রতিদান তুই আমাকে ফিরিয়ে দিচ্ছিস? তুই একটা কালনাগিনী। তোর বিষে আমি আমার পরিবার ধ্বংস হয়ে যাব। তাই তোকে আমি আর এ বাড়িতে রাখবো না। কাপড় চোপড় তো গুছিয়ে রেখেছিস, এখন চল তোকে বাপের বাড়ি রেখে আসি। থাক তোর বাপের বাড়িতে পড়ে। ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে, থামার নাম নেই। চারদিকে পানি আর পানি। বৃষ্টির সাথে ঝড়ের বেগ প্রচুর। বড় বড় গাছপালা সব ভেঙে রাস্তায় পড়ে আছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন আজ 2 দিন। ফোনগুলোতেও চার্জ না পাওয়ায় বন্ধ হয়ে গেছে। কলেজে পরীক্ষা কয়েকদিন আগে শেষ করে মাঝে বন্ধ দিয়েছিল, শেষ ছুটিও আজ শেষ। এখন কলেজ কর্তৃপক্ষ কলেজ চালু রাখলেও পরিবেশ আর পরিস্থিতি অনুকূলে। এই সময় মানুষ ঘর থেকে বাহিরে বের হওয়ার চিন্তায় মাথায় আনবে না। আর মা বাবা জেনে শুনেই তাদের সন্তানকে বাহিরে যাওয়ার পারমিশনই দিবে না। পিহু মন খারাপ করে ঘরের কোণে ডিভানের উপর বসে 1 কাপ চার সাথে উপন্যাস বই পড়ছে। হুমায়ুন আহমেদের লেখা বই। আজ আমি কোথাও যাব না। শেষটা পড়ে মনটা খুব খারাপ হয়ে গেল। হুমায়ুন চরিত্রে জয়নাল শত বিপত্তি ফিরিয়ে সব বাধার পরে তার মনে মানুষ ইতিকে পেল। তার স্বপ্নের আমেরিকায় একদিন যাওয়া হলো, কিন্তু শামসুদ্দিন সাহেবের বিধিকে পেয়েও পাওয়া হলো না। বিয়ের আসনে মেয়েটি তাকে প্রত্যাখ্যান কেন করলো জানা হলো না। সবশেষে নিজেকে মৃত্যুকে বরণ করে না ফেরার দেশে চলে গেছে। কারো মায়ায় তাকে ধরে রাখা গেল না। আচ্ছা, বিধি নামক রমণী প্রতি তার এত বছরের টান বলতে পারতো না সুন্দর একটা জীবন শুরু করতে? যে চলে গেছে তো গেছেই, কিন্তু তিনি তা না করে একা জীবনটা কাটিয়ে দিলেন। কতগুলো বছর তার জীবন থেকে হারিয়েছে, সেটারও হিসেব রইল না। সত্যি ভালোবাসা সুন্দর। প্রিয় মানুষটির ভালো থাকাতে আমরা একতরফা ভালোবাসার মানুষগুলো এক আলাদা সুখ তাতেই খুঁজে মরি। পিহু চোখটা বুঝে নিল। মনে পড়ে গেল 7 বছর আগের কথা। ছোট পিহু তখন ক্লাস 8-এ সবে নতুন উঠেছে। তার কিশোরী মনে নতুন নতুন প্রেমের ফুল ফুটে ওঠে। ক্লাসের বান্ধবীদের প্রতিদিন দেখে বয়েজ স্কুলের ছেলেদের সাথে প্রেম করছে। লুকিয়ে দেখা করে, ঘুরতে যাওয়া, ফুচকা খায়, আবার প্রেমপত্র পায় তারা।
প্রেমিকের ছোট ছোট ভালোবাসাগুলো তাদের সামনে লজ্জা মাখা মুখে বলে। তাদের চোখে মুখে অদ্ভুত উজ্জ্বলতা প্রকাশ পায়। পিহু এসব কাহিনী দেখে নিজেও খিলখিল করে হেসে উঠত আর বলতো, এসব কেমনে করিস? সরম বরম কি দুয়ে খেয়েছিস? পিহুর কথায় মুখ ভেঙিয়ে বলতো, যখন তুই আমাদের জায়গায় আসবি তখন বুঝবি সরম বরম কোথায় যায়। পিহু মাথা নাড়িয়ে হাসত মিটিমিটি। কিন্তু একদিন বৃষ্টিতে ভিজে বাড়িতে ফিরছিল। আশেপাশে কোনো মানুষজন নেই, কেমন নিস্তব্ধ পরিবেশ। একটু ভয় লাগলেও পাত্তা না দিয়ে বাসার পথে এগিয়ে চলে। এমন সময় এলাকার বকাটে ছেলেদের আড্ডার সামনে পড়ে গেল। ওই রাস্তা দিয়ে যেতে নিলে খুব বাজে ধরনের ইঙ্গিত করে, যা শুনে পিহু ভয় পেয়ে যায়। হাঁটার শক্তি পায় না, পায়ের কদম নড়ে না, থরথর করে কাঁপতে থাকে। তাদেরকে নিচের দিকে এগিয়ে আসতে দেখে পালাবে দূরের কথা, উল্টো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। ওই দিন আরফান নিজের বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এই পথে আসতেই দেখে পিহু দাঁড়িয়ে আসে। পুরো ঘটনা দেখে এগিয়ে আসে এবং যা শুনে তাতে মাথা গরম হয়ে যায়। পিহু সাদা সালোয়ার ভিজে স্পষ্ট পা দৃশ্যমান, সবুজ কামিজ ভিজে শরীরে লেপ্টে আছে, কেজি বেল ওড়নার ঠিক নেই। আরফান নিজের শার্ট খুলে পিহুর গায়ে জড়িয়ে দিয়ে নিজের বুকে টেনে ধরে। পিহুকে শান্ত করতে বলে, ভয় পাস না পিহু, আমি আসি, তোর আরফান ভাই তোর পাশে আছে। তার কয়েকটা শব্দে বলা কথাগুলোতে নিজের জন্য আস্থা খুঁজে পায়। পিহু আরফানকে জড়িয়ে ধরে কান্না করছে। পিহুকে পিছনে সরিয়ে আরফান বখাটেতে সেদিন ইচ্ছা মতো পিটিয়েছে। এর জন্য আরফান ভাইয়ের নামে বাড়িতে বিচারও আসে, পুলিশ অবধি পৌঁছাতে হয়। তবুও পিহুর উপর একটা আঁচড়ও লাগতে দেয়নি। আরফানের অল্প স্বল্প কেয়ারিং, পিহুর মনে অদ্ভুত রোগ সৃষ্টি হয়। আরফান ভাইকে দেখলে কেমন বুকটা ধুকপুক করে। এটা কি হচ্ছে তার সাথে? তবে কি সে আরফান ভাইকে ভালোবাসতে শুরু করেছে? এমা ছিছি, কি বিচ্ছিরি চিন্তা ভাবনা। পিহু আরফান থেকে কয়েকদিন লুকিয়ে রাখার বৃথা চেষ্টা করে। এই বুঝে আরফান ভাই ওকে দেখে বুঝে গেল পিহু প্রেমে পড়েছে, তাও বিচ্ছিরিভাবে। তার আরফান ভাই তার মনটা চুরি করেছে। কিন্তু কবে হলো এসব? দেখতে দেখতে জেএসসি পরীক্ষা চলে আসে। পরীক্ষায় মন বসে না, সব কিছুতেই আরফান ভাইকে দেখতে পায়। পরীক্ষা হলে যে শাড়ি পরুক, সে শুধু তার আরফান ভাইকেই দেখতে পায়। তাকে দেখতে গিয়ে এতটাই ভুলো মনে পরীক্ষার খাতায় কোন শব্দ লেখা হয় না। বাকি পরীক্ষাগুলো মোটামুটি ভালো করলেও অবশেষে গণিত আর বিজ্ঞান সাবজেক্টে ফেল আসে। মায়ের তখন সে কি রাগ, আমাকে বাড়িতেই রাখবে না, রিক্সাওয়ালা ছেলের কাছে বিয়ে দিয়ে পারলে ওই দিনই দিয়ে দেন। বাবা তাকে শান্ত করতে গিয়ে বউয়ের জাড়ি খায়। অবশেষে মায়ের মনটা নরম করতে সামনের বছর ভালো করে পরীক্ষা দেয়, যাতে রেজাল্ট দেখে সন্তুষ্ট হয়। কিন্তু রেজাল্ট ভালো হলেও A+ আসেনি। তারপরের দিনগুলোতে পিহু নিজের মনকে কন্ট্রোল করতে পারলেও পড়াশোনার ক্ষতি সে করেনি। কষ্ট হয়েছে, তবু সে কষ্ট গায়ে লাগেনি, কারণ রেজাল্ট একবার খারাপ হয়েছে। তাতে রিক্সাওয়ালা ছেলের সাথে বিয়ে দেওয়ার কথা বলেছে। পরবর্তীতে এটা রিপিট হবে না, তা কি বলা যায়? দেখা গেল এবার রিক্সাওয়ালা ছেলেকে এনে সত্যি সত্যি বিয়ে দিয়ে দিছে। তখন পড়াশোনা গেল, আর আরফান তার হাত থেকে চলে গেছে। পিহুর SSC পরীক্ষা শেষ। সিদ্ধান্ত নিল আরফান ভাইকে তার মনের কথা, তার ভালোবাসার কথা জানিয়ে দিবে। একগুচ্ছ লাল গোলাপ কিনে ছুটে যায় আরফান ভাইয়ের কাছে। তার কলেজ গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন তার আরফান ভাই বেরিয়ে আসবে আর সে প্রপোজ করে বসবে। ঠিক সময় আরফান ভাই বের হয়েছে, তবে একটি মেয়ে হাতে হাত রেখে বের হয়। তাকে কলেজ মাঠে সবার সামনে প্রপোজ করে বসে। তার ভালোবাসা, তার প্রপোজ করা সব কিছুই তার জন্য হয়নি, অন্য নারীর জন্য হয়েছে। আরফান ভাইয়ের বন্ধুরা উপরের দিকে শত শত গোলাপের পাপড়িগুলো ছুঁড়ে মারছে। লাল বেলুনগুলো আকাশে উড়ে যাচ্ছে। তার প্রপোজ করা তার মিষ্টি হাসিতে রূপান্তরিত হয় ওই রমণীর ইয়েস শব্দটাতে। আরফান ভাইয়ের হাসিতে বন্ধুরা আনন্দে লাফিয়ে ওঠে। এতদিন পরে তারা একে অপরের কাছে এসেছে, নিজের অনুভূতি প্রকাশ করেছে। দুটি মনের ভালোবাসা আজ কাছাকাছি। কিন্তু পিহু নিজের আনা ফুলগুলি নিয়ে একটু একটু করে পিছিয়ে যায়। নিজের মাথা কুটতে লাগে, বুকের ভিতরে অসহ্য যন্ত্রণা হতে লাগলো। এটা কেমন কষ্ট! সবার মতো সেও তো ভালোবেসেছিল, তবে কেন পূর্ণতা পেল না? কেন এরকম হলো? গল্পটা তার স্বপ্নের মতো হলেও সত্যি হলে কি খুব ক্ষতি হতো? পিহু এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে সড়ক পথে উঠে আসে। সামনে গাড়ি, পিছনে গাড়ি। তারা হর্ন বাজিয়ে সরে যাওয়ার জন্য বলছে, কিন্তু পিহু সে কিছু শোনা বা জানার অবস্থায় নেই। নিজেকে বড্ড অসহায় লাগছে। কি করবে, কোথায় যাবে বুঝতে পারছে না। পিহুকে এক ধাক্কায় কেউ টেনে নিয়ে আসে।
চোখের পাতা মেলে নিজের বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়ে। বাবা বাবা বলে চিৎকার করে কাঁদতে থাকে। মেয়ের এমন কান্না তাজ আহমেদ বুঝতে পারে না। মেয়েকে কিছু জিজ্ঞেস করার আগেই অজ্ঞান হয়ে তার কোলে ঢলে পড়ে। জ্ঞান ফিরতে নিজের চোখের সামনে সবাইকে দেখতে পায়। তার আরফান ভাই তার সামনে দাঁড়িয়ে আছে। মা বাবা আফিফ আন্টি আঙ্কেল সবাই তাকে নিয়ে চিন্তিত, কিন্তু আরফান ভাই কপাল কুঁচকে তাকিয়ে রয়। সবাই চলে গেলে আরফান ভাই আমার সামনে বসে পড়েন। প্রশ্ন ছড়ে দেন আমার দিকে, তুই আমার কলেজের সামনের রাস্তায় কেন গিয়েছিলি? ওখানে তোর কিসের কাজ? আরফান প্রশ্নের জবাবে পিউ দিতে পারেনি। শরীর ক্লান্ত এই বাহানায় তাকে একা ছেড়ে দিতে বলে। আরফান সামনেই ঘুমের ভান করে চোখ বুজে নেয়। আরফান রাগ করে চলে গেছে বুঝতে পেরে চোখ মেলে তাকায়। কান্নাগুলো ধলা ফাঁকিয়ে আসে। হাত দিয়ে মুখটা ডেকে পুপিয়ে কেঁদে ওঠে সে। তার এই কান্নার কারণ কোনো দিনও কাউকে বলতেই পারবে না, কোনো দিন জানতেও দিবে না। তার মনের কথা, তার ভালোবাসার কথা। থাক না কিছু কথা লুকানো। পিহুর কান্না দরজার পাশে দাঁড়িয়ে আরফানও শুনতে পায়, কিন্তু কিছু বুঝতে পারে না। ছোট্ট পিহুর কি হলো আজ? সব সময় হাসি খুশিতে তো থাকে, আজ নীরবে কান্না বর্ষণ। জানা হলো না আজও। পিহুও জানায়নি, আর কখনোই আরফানের জন্য তাদের বাড়িতে পা রাখেনি। এরপর আরফান চলে গেল বিদেশে। পিহু নিজেকে গুটিয়ে বন্দি করলো 7 দেওয়ালের মাঝে। পড়াশোনা নিজের একাত্মী উপভোগ করতে লাগলো। সেই শেষ তাদের দেখা। পিহুর অনার্স 3rd ইয়ারে পরীক্ষার সময় জানতে পারে তার আরফান ভাই ফিরেছে, কিন্তু সে আনন্দ করে নেই। সে নির্বিকার ছিল। আরফান আসুক বা না আসুক তাতে তার কিছুই আসে যায় না। সে মালাকুঞ্জ ভবনে যাবে না। আরফান ভাইয়ের মুখোমুখি সে আর হতেও চায় না। সে এভাবেই বেশ আছে। আরফান এসেছে, কিন্তু পিহু মালাকুঞ্জে যায়নি, নিজেকে আড়ালেই রাখলো। রুহি, তোমার মেয়ে অনেক বড় হয়েছে, শুনলাম অনার্স কমপ্লিট করছে। তাকে পড়াশোনা করাচ্ছ, ভালো কথা। বিয়ে দিবে না? মেয়ে বড় হয়েছে, আমি বলছি কি, আমার কাছে ভালো পাত্রর খোঁজ আছে। তোমার মেয়ের জন্য একটা ছেলে পছন্দ করে পেল। সাসি, মেয়ে পড়াশোনা করছে, করুক না। এসব বিয়ের ব্যাপারে পরে কথা বলা যাবে। মেয়ের বাপে বাড়ি আসুক, শেখ সাহেবের সাথে আগে কথা বলে দেখি। তাজ শেখ কী বলবে? আচ্ছা, তুমি যখন বলছো আমি না হয় ওর সাথে কথা বলে নিব। তোমাদের মেয়ের খারাপ তো আমি চাইব না। আসি। কিছু মুখে না দিয়ে চলে যাবেন? মেয়ের বিয়ে পাকা হোক, সেদিন পেট ভরে খেয়ে যাব। রুমা চাচি চলে যেতেই রুহি চিন্তা ছেড়ে ফেলে, নিজের কাজে চলে যায়। উপরে দাঁড়িয়ে সবটা শুনে দীর্ঘশ্বাস ফেলে পিহু। রাতের আধারে গুমড়ে মরে পিহু। জায়নামাজে বসে তাহাজ্জুদ নামাজে কাঁদে। তার একটা যাওয়া, তার ভালোবাসার মানুষটি তাকে বুঝুক, তাকে গ্রহণ করে নিক। পরিবারের সাহায্যে তাদের 4 হাত এক হোক। তাজ শেখ বাড়ি ফিরেছে। এত রাতে মেয়ের কলে আলো জ্বলতে দেখে ভেবে নেন মেয়ে তাহাজ্জুদ নামাজ পড়ছে। এর আগেও তিনি দেখেছেন, বলতে গেলে তিনি অভ্যেস করিয়েছেন। আল্লাহর সাথে একান্ত কথা বলার জন্য এটাই বেস্ট সময়। মাঝরাতে আল্লাহর সাথে সব কষ্টের কথা বলা যায়, নিজের চাওয়া সে নেওয়া হয়। সকালে ফজরের নামাজ পড়ে পিহু বাগানে হাঁটতে বের হয়। তখনই মাথার উপর কারো হাতের স্পর্শ পেয়ে ঘুরে দাঁড়ায়। বাবাকে দেখে পিহু জড়িয়ে ধরে বুকে মাথা রাখে চুপটি করে। কেন জানি বুকের মধ্যে কষ্টটা বাবাকে পেয়ে কিছুটা শান্ত হয়ে গেছে। পিহু, হ্যাঁ আব্বু, তোমাকে কিছু বলার ছিল। বলো। দেখো আম্মু, তুমি বড় হয়েছ, নিজের ভালো মন্দ সবই বুঝতে পারো, আর পড়াশোনা খুবই ভালো করেছ। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে আর তোমার মাকে আগলে রাখবো। কোনো কষ্ট আমি পেতে দিব না। কিন্তু মা, মেয়ে হয়ে জন্ম যখন নিয়েছ, তখন তোমাকে পরের বাড়ির বউ করে পাঠাতেই হবে। সেটা আজ করলে কি খুব ক্ষতি হবে? পিহু মাথা তুলে বাবার দিকে তাকিয়ে গতিবিধি বোঝার চেষ্টা করছে। তাজ মেয়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমি তোমার খারাপ কখনো চাইব না মা। তুমি আমার একমাত্র সন্তান, আমার বড় আদরের মেয়ে। তাই আমি তোমার জন্য পাত্র ঠিক করেছি। আশা করছি এতে তোমার কোনো আপত্তি নেই। আমার বন্ধু ছেলে সায়ন ইউএসএ থাকে, পড়াশোনা শেষ করেছে এবং ওইখানেই সেটেল। নিজের বিজনেস দাঁড় করিয়েছে। ছেলেটা খুবই ভালো, তোমার না পছন্দ হওয়ার কোনো কারণ নেই। আমি তোমার রুমে তার ছবি রেখে এসেছি, সময় করে দেখে নিও। আজ বিকেলে তারা আসবে তোমায় দেখতে, তোমাকে দেখার জন্য। ছেলেটা ইউএস থেকে বিটিতে এসেছে 2 দিন হলো। নিজেকে প্রস্তুত করো। তাজ শেখ চলে যেতেই পিহু নিজের 2 চোখ দিয়ে পানি পড়ে। নিজের কষ্ট লুকাতে ওড়না দিয়ে মুখটা ঢেকে দোলনায় বসে ঘুমড়ে কেঁদে ওঠে।
বাবা মার মুখের উপর আজ কথা বলতে পারিনি। বাবা, আমি প্রস্তুতি নই। আমি একজনকে ভালোবাসি। তাকে পাওয়ার আশায় দ্বিতীয় কারোর সংসার করার কথা আমি মাথায়ও আনিনি। তাকে আমি পাবো না জেনেও নীরবে ভালোবেসে গেছি, তার কাছে প্রকাশ করিনি। আর তাকে বিহীন বাঁচার চিন্তা করলেও দ্বিতীয় কাউকে সঙ্গে করার চিন্তা করিনি। সেখানে কি করে অন্য কারো নামে কবুল বলবো, অন্য কারো নামে সেজেগুজে উপস্থিত হব, ভাবতেই তো আমার দম বন্ধ হয়ে আসছে। আল্লাহ, তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে? নীল কাতান শাড়ির সাথে চুলগুলো হাত খোপা করা, তাতে বেলি ফুলের গাজরা দেওয়া। মুখে সাজার তেমন কিছু নেই। পিহু তার রুমে বসে আছে। আজ পিহুকে দেখতে আসবে, এটা মালাকুঞ্জের মানুষ শুনে অবাক হয়েছে। বিশেষ করে আরফান গলার খাবার আটকে কাশি উঠে যায়। কোনো রকমে পানি খেয়ে বলল, কি ওই ফুসকি পিহুর বিয়ে? কী করে কিন্তু? এতটুকু মেয়ে কবে বড় হলো? এই তো সেদিন দেখলাম হাফ প্যান্ট পরে আমার পিছু পিছু ঘুরত, আমায় লেগ ফুল করত। আজ তাকে পাত্র দেখে যাবে, তারপরেই নাকি বিয়ে। বাহ, চমৎকার। ছেলের কথায় আলো অতিথি ডুবে গেল। সময়টা শীতের মৌসুম, বিয়ে দুম চলছে। আজ ফাহাদ ভাইয়ের আর আমাদের কিউট বেবি মিনয়ের বিয়ে। মায়রা আক্তার, রুহি আর তাজ শেখ দুমদামে বিয়ে করে এই জুটি। তাদের ঘরে জন্ম নিয়েছে ফুটফুটে একটা মেয়ে, তার নাম তারান শেখ পিহু। যেমন কিউট তেমন তার কথা বলার ভঙ্গি। মিনিটে মিশে যায় সবার সাথে, সবাইকে আপন করে ছাড়ে। কিন্তু তারান আর আরফান দুজনেই দুই পিঠের। তারান আরফানের কাছে আসতে চাইলে আরফান চোখ দিয়ে এমনভাবে তাকায়, বেচারি তো ভয়ে ডোক গিলতে থাকে। এই বুঝি তার প্রাণটা গেল আরফান নামক আজব প্রাণীর হাতে। তারান উড়নচণ্ডী, যার স্বভাব সবাইকে মাতিয়ে রাখা, তাপিয়ে বেড়ানো, প্রাণবন্ত নয়না, সবার উপর নিজের কীর্তি পলাই। আর আরফান সাখোয়াত, সেই তো বাবা মায়ের ভক্ত, মায়ের সঙ্গে জুড়ি মেলা ভার, দাদি তার খেলার সাথী। কাজের সময় কাজেই, সে দেখতে পাজি, সবার সাথে মিশে না, শুধু পরিবার ছাড়া। তার পরিবার বাদে পাজিগিরি খবর জানা নেই কারো। তারানকে অপছন্দ করার কারণ তার মাথায় একদিন সুই জঙ্গম লাগিয়ে দিয়েছিল। একে তো অপরিচিত, তার উপর তার রুমে বিনা পারমিশনে ঢুকে পড়েছে। সেখান থেকে অপছন্দের তালিকা আরও একজন। আরফান চুপচাপ হয়ে আরাম করে চেয়ারে বসে মনোযোগ সহকারে বিয়ের খাবার প্যানেলে লেগ পিস খাচ্ছে ডান হাতের সাহায্যে। তারান দূর থেকে আরফানের খাবার দেখে তারও খেতে ইচ্ছে করছে, তাই কোনো বনিতা না করে সোজা আরফানের কাছে এসে তার আধ খাওয়া লেগ পিসে কামড় বসিয়ে দিল। আরফান বেচারা ভ্যাবাচ্যাকা খেলো। তারানের দিকে অবাক চোখে একবার তাকিয়ে থেকে মুখটা ঘুরিয়ে লেগ পিসের দিকে তাকিয়ে দেখে হাড্ডি ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। মাংস খতম, পয়সা খতম। আরফান সবে একটা কামড় দিয়েছিল, আরেকটা বাইট দেওয়ার জন্য দিবে, তার আগেই তারান পেটে চালান হয়ে গেল পুরোটা। তারান দিব্যি আরামে এক বাইট দিয়ে পুরোটা মুখের ভিতর রেখে মনের সুখে খাচ্ছে। পাশে যে কেউ একজন রেগে চেয়ার থেকে নেমে দাঁড়িয়ে আছে, সেদিকে তার মনোযোগ নেই। সে তার পেট ভোজন করতে ব্যস্ত, যেন শত্রুর হাতের খাবার খেতে পেরে যুদ্ধ জয় করে ফেলেছে। তার পেট শান্তি মানে দুনিয়াই শান্তি। আরামে ডেকুর তোলে পেটে হাত বুলাতে বুলাতে চলে গেল। আলো এসে দেখে ছেলে মুখে খাবার লাগিয়ে গাল ফুলিয়ে বসে আছে। চোখ দেখে মনে হচ্ছে এখনই কেঁদে দিবে। আলো এগিয়ে এসে ছেলের কাঁধে হাত রাখতে ফুপিয়ে কেঁদে ওঠে। আম্মু, আমার লেগ পিস পেটুক নিয়ে গেছে। ছেলের কথায় আলো অবাক হয়ে, কোন পেটুক? তার সোনার টুকরো ছেলের খাবার নিয়ে গেছে। আলো রেগে গেল। বিয়ে বাড়ির শেষ কিনে লেগ পিস চোর এসেছে। আজকে তার একদিন কি লেগ পিস চোরের একদিন। তারপর আলো যখন জানতে পারল তার ছেলে লেগ পিস চোর আর অন্য কেউ নয়, তাতে তারান ওরফে পিহু। আলো গালো হাত দিয়ে তারানের মুখে একবার তাকিয়ে আরফানের দিকে তাকালো। তারানের ভাবটা এমন যেন সে কিছুই করেনি, সে নির্দোষ, সে কাউকে কিছু করতেই পারে না। অপরদিকে তারানের ব্যবহারে আরফান রেগে আছে। লেগ পিস চোর কোথাকার? আন্টি, তোমার ছেলে আমাকে ন্যাংটা পিস বলেছে কেন? আমি কি কিছু করেছি বলো? শুধু শুধু আমাকে বকা দিছে। না আম্মু, তুমি তো ভালো, এত ভালো যে কি বলবো আমি নিজেই কনফিউজড। নীলয়ের কাছ থেকে সবটা শুনে কপাল সাপড়ানো ছাড়া কিছুই করার নেই। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, একে বলে ওঠে পাহাড়কে নিচে। আলো কথার মাঝে তাজ আর মায়রা এসে হাজির হয়। আলো মায়রার দিকে তাকিয়ে বলে, যেমন মা তেমনি তার গুণধর মেয়ে, সব ছেড়ে আরফানের পিছে কেন লাগে? বাকিদেরটা মানানসই আছে, কিন্তু তাই বলে আরফান? তোর মেয়ে আমার এটুকু ছেলেকে পেয়েছেটা কি? হ্যাঁ, ভবিষ্যতের স্বামী কি? মায়রা কথার আলো চোখ বড় বড় করে তাকিয়ে রয়। মায়রা মুচকি হেসে বলে,
আমার মেয়েটা চয়েস সেই লেভেলের, তাই না বল? যাকে ভবিষ্যৎ মেয়ে জামাই করার প্ল্যান করেছিলাম আমি, সেখানেই আমার মেয়ে নিজের ভবিষ্যৎ স্বামীকে কিভাবে সত্যিকারের বর করবে তার পথ তৈরি করেছে। পুরনো কথাগুলো মনে হতে আলো হেসে ওঠে। সত্যি পুরনো সময়গুলো দারুণ ছিল। ওরা বড় হওয়ার সাথে সাথে কতটা বদলে গেছে। ওদের ঠিকঠাক মনে না থাকলেও আলো কিছু বলেনি। মনে মনে ঠিক করেছিল আরফানের জন্য পিহুকে আনবে, কিন্তু সেসব বলবো বলবো করে বলা হলো না। আজ ফাইনালি পিহু অন্য কারো হতে চলেছে। আফিফ গম্ভীর মুখে পিহুর মুখের দিকে তাকিয়ে আছে। মেয়েটা এমন কাঠপুতুলের মতো চুপচাপ, সবটা মেনে নিল। কিন্তু কি করে? আজ ওর আংটি পরানো হয়ে গেছে। সামনে বিয়ে, তারপরে চিরদিনের মতো পিহু ইউএস চলে যাবে। সেখানে তার পড়াশোনা, তার ক্যারিয়ার হবে। আফিফ তার বেস্ট ফ্রেন্ডকে খুব মিস করবে। পিহুও 3 বছরের বড় হয়ে হয়ে কি সুন্দর আফিফের সাথে মিশে থাকত। কখনোই কটুবাক্য করে কথা বলেনি। ভাইয়ের জীবনে ঝিনুক নামক বিষ কাঁটা না আসলেই ভালো হতো। ভাইয়ের বধূ তার বেস্ট ফ্রেন্ড পিহু হতো। তার ভাইয়ের জন্য পিহু সেই ইজ রাইট ছিল। বেটার অপশান তখনই হতো। কিন্তু এখন সব কিছুই হাতের বাহিরে চলে গেছে। পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট কে জানেন আরফান ভাই? আমি বলছি, কাউকে একতরফা ভালোবাসা। আর তার চেয়ে বড় কষ্ট হলো যাকে ভালোবাসতেন সে জানতেই পারল না কেউ একজন তার একটু ভালোবাসার জন্য প্রতিনিয়ত দিন গুনছে। কবে কখন সে ছুটে আসবে আর বলবে আমি তোমায় ভালোবাসি। কিন্তু দিন বছর গড়ায়, প্রিয় মানুষটি আর আসে না। তখন বেঁচে থেকেও মরে যায় ভিতরে ভিতরে। নিজেকে খুব একা লাগে, অসহায় হয়ে যায়। কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেল। কিন্তু বেঁচে থাকার অবলম্বন এলো না। তাকে ভালোবাসি, কিন্তু কোনোদিন বলা হবে না। একতরফা ভালোবাসা শুধু কাঁদাই কেন? পিহুর অদ্ভুত কথায় ইরফান অপলকভাবে তাকিয়ে জিজ্ঞেস করে, তুরান, তুই কাউকে ভালোবাসিস? কিন্তু কখন আর কাকে? যদি বলি তোমাকে। কি? পিহুর গোর কেটে গেল। চোখ বুলিয়ে চারদিকে তাকাতে দেখে কেউ নেই। সে কল্পনায় বিভোর ছিল। না চাইতেও দীর্ঘ নিঃশ্বাস ফেলে। হাতের ফোনটা বেজে ওঠে। পিহু নিজের মন খারাপ লুকিয়ে হাতের মুঠোয় থাকা ফোনের রিংটোনের শব্দটাকে পাত্তা না দিয়ে পশ্চিম দিকে সূর্য অস্ত দেওয়া দেখে। তার বিয়ে পাকা দেখা 1 সপ্তাহ আজ পূর্ণ হলো। আরফান ভাই তার সাথে বেশ কয়েকবার দেখা করতে চাইলেও ওই পিহু দেখা দেয়নি। নিজেকে আড়ালেই রেখেছে। পিহু নিচে নামতে গিয়ে দেখে ল্যান্ডলাইনের ফোনটা বেজে যাচ্ছে। পিহু বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি তাজ সাহেবের বাড়ির নাম্বার? জি, এটা তাজ সাহেবের বাড়ির নাম্বার। আমি তার কন্যা তারান শেখ পিহু। আপনার বাবা সিলেট শহরে আসার রাস্তায় বড় একটা গাড়ির সাথে ধাক্কা খেয়েছেন। অবস্থা খারাপ। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের মধ্যে কেউ একজন এখানে আসুন। পিহু চমকে ওঠে। তাড়াহুড়ো করে বলে, আমি আসছি। কোন হসপিটাল? পিহুর কথা শেষ করে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে কিছু টাকা পয়সা নিয়ে বের হয়ে যায়। মালাকুঞ্জ ভবনের সামনে এসে আফিফকে ডাকতে থাকে। বাড়ির দারোয়ান জানায় আফিফ বাসায় নেই। নীলয় স্যারের সাথে আফিফ বাবা আলো ম্যাম একটু কেনাকাটা করতে গেছেন। কখন আসবে জানা নেই। আরফান বাবা বাসার রুমে শুয়ে আছে। তাকে ডেকে দিব? না চাচা, তাকে ডাকতে হবে না। আফিফ আসলেই বলবেন যত তাড়াতাড়ি হয় আমাকে যেন কল দেয়। আমাদের খুব বড় বিপদ, আসছি। পিহু মুখে কাপড় পেঁচিয়ে মালাকুঞ্জ ভবনের সামনে থেকে চলে যায়। এদিকে পিহুকে মাঝ রাস্তায় পাগলের মতো দৌড়ে বের হতে দেখে আরফান পিছু নেয়। পিহু দৌড়ে হাঁপিয়ে ওঠে। আশেপাশে কোনো ট্যাক্সি খোঁজ করে। হাত দিয়ে বারবার ইশারায় থামতে বলে, কিন্তু কেউ থামে না। পিহুর কপাল বেয়ে গাম জ্বরে পড়ে। পিহু কোনো গাড়ি না পেয়ে হাঁটতে শুরু করে, কিন্তু পায়ের ব্যথার জন্য বেশি দূর যেতে পারে না। পিহু কি করবে, পোষাবে কি করে? চিন্তায় যখন ব্যস্ত, তখনই আরফান গাড়ি নিয়ে পিহুর সামনে ব্রেক কষে এবং বলে, গাড়িতে উঠে আয়। পিহু নিজের চিন্তাভাবনা বাদ দিয়ে গাড়িতে উঠে পড়ে এবং গাড়ির গন্তব্য সিলেটের দিকে। পিহু গাড়ির মধ্যে পুপিয়ে কাঁদে এবং একটু আগে ফোনে বলা সব কথা আরফানকে বলে দেয়। তারান, কাঁদিস না, শান্ত হ। সব ঠিক হয়ে যাবে। আমিও যাচ্ছি তোর সাথে। রাত তখন 10টার ঘরে। সিলেট কাছাকাছি চলে আসতে দেখে শুনশান রাস্তা। একটা মানুষ তো দূরের কথা, কোনো কাকপক্ষীও পর্যন্ত নেই। নিস্তব্ধ খালি জায়গায় বিপদও উৎপেতে থাকে। এমন সময় গাড়ির টায়ার ফ্লাশ করলো। যার মানে গাড়ি আর যাবে না। এখন উপায়টা কি? আরফান চিন্তিত মুখে পিহুর দিকে তাকায়। মেয়েটি কেমন চুপ হয়ে আছে, কোনো কথা নেই। ছোটবেলার তারান
আর আজকে তারানের অনেক অমিল। চঞ্চল কথায় পটু তারান লুকিয়ে গিয়ে একদম চুপচাপ স্বল্পভাষী নারী হয়ে গেছে। গাড়ি থেকে নেমে আরফান আশেপাশে কোনো ব্যবস্থা করার কথা চিন্তা করে। পিহু গাড়ি থেকে নেমে এগিয়ে আরফানকে কিছু জিজ্ঞেস করতে যাবে, এমন সময় পায়ে কিছু কামড় মারে। পিহু চিৎকার করে বোনের লাইটের সাহায্যে পা দেখতে গিয়ে দেখে একটা সাপ চলে যাচ্ছে জঙ্গলের মধ্যে। পিহুর চিৎকারে আরফান এগিয়ে আসে। তুই গাড়ি থেকে কেন নেমেছিস? আমি বাহিরে ছিলাম। পিহু, এই পিহু। আরফান ভাই, সাপ, আমাকে সাপে কামড়েছে। পিহুর কথায় আরফান চমকে ওঠে। তাড়াতাড়ি পিহুর পায়ে রুমাল দিয়ে বেঁধে ফেলে। আশেপাশে কি আছে না দেখে পিহুকে কোলে নিয়ে ছুটতে শুরু করে এবং দিক বেদিক শূন্য হয়ে চিৎকার করে এগিয়ে যায় এলোমেলো পায়ে। কেউ আছেন? আমাদের একটু সাহায্য করুন। পিহু আরফানের শার্ট খামচে ধরে বলল, আমি মরে যাচ্ছি আরফান ভাই, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে বাঁচিয়ে নিন। তোর কিছু হবে না পিহু, আমরা এখনই গ্রামে পৌঁছে যাব, একটু সহ্য কর। বেশ কয়েকটা পথ এলোমেলো পায়ে হেঁটে এসে দেখা মিলল কুড়ে ঘরে। সেখানে কে আছে জানা নেই। আরফান পিহুকে কোলে নিয়ে ডাকতে শুরু করে। তার ডাকে একজন বৃদ্ধ বয়স্ক বুড়ো আর বুড়ি বেরিয়ে আসে। দুজনের এমন অবস্থা দেখে সন্দেহ করে এবং প্রশ্ন করে, তোমরা কারা? দাদু, আমরা বিপদে পড়ে আপনাদের আশ্রয়স্থলে এসেছি। আমি আপনার সব প্রশ্নের উত্তর দিব, আগেও চিকিৎসার ব্যবস্থা করুন, ওকে সাপে কামড়েছে। পিহু জ্ঞান হারিয়েছে। বৃদ্ধ বুড়ির স্বামী একজন কবিরাজ, লতা পাতা দিয়ে তার চিকিৎসা করাই কাজ। পিহুকে বারান্দায় শুয়ে পদচিকিৎসা দিয়ে বললেন, অতটা বিষাক্ত সাপ ছিল না, বিষাক্ত হলে এতক্ষণে মেয়েটি বেঁচে থাকতো না, সাথে সাথে মরে যেত। আবার বলো কে তোমরা, আর এখানে কি মনে করে? আরফান এখানে আসা সব কিছু বলল। বুড়ি মানলেও বৃদ্ধ বয়স্ক লোকটি সন্দেহ করে যাচ্ছে। দুটো জোয়ান ছেলে মেয়ে তার বাড়িতে উঠেছে, তাও এত রাতে। এখন মেলা রাত হইছে, তোমরা ঘুমাও, সকালে এ বিষয়ে কথা বলা যাবে। বুড়ো চলে যেতেই আরফান কাদামাটিতে মাদুর বিছানোতে শুয়ে পড়ল, ছোট বাঁশের খাটে পিহু শুয়ে। জ্ঞান সকালের আগে আর ফিরবে না, তাই আরফান সকাল হওয়ার অপেক্ষায় রইল। রাত জেগে থাকতে থাকতে কখন চোখটা লেগে গেছে আরফান বুঝতে পারেনি। ঘুম ভাঙতে চোখ মেলে তাকিয়ে দেখে দরজার সামনে গ্রামের মানুষ জড়ো হয়েছে। কি হয়েছে ব্যাপারটা বুঝতে বের হতে চমকে ওঠে। বৃদ্ধা বুড়ো লোক কাজী ডেকে নিয়ে এসছে। গ্রামের মানুষের সামনে নাকি আজই বিয়ে হবে, কিন্তু কিসের বিয়ে, কার বিয়ে বুঝতে পেরে চমকে ওঠে। আরফান বিয়ে কিছুতেই করবে না। এরই মধ্যে পিহুর ঘুম ভেঙে যায়। নিজেকে সুস্থ দেখে যতটা না অবাক হয়, তার চেয়ে বেশি চমকে ওঠে বাবা ঠিক আছে কিনা তা ভেবে। পিহু তাড়াহুড়ো করে বের হতে চায়। আরফানকে ডেকে বলে, তারা এক্ষুনি বের হবে, কিন্তু গ্রামে মানুষ তাদের এক পাও নড়তে দিবে না। বেশি বাড়াবাড়ির এক পর্যায়ে আরফানের সাথে গ্রামের মানুষের হাতাহাতি হয়। জোর জবরদস্তি বিয়ে পড়ানো শুরু হয়। আরফান কিছুতেই বিয়ে করবে না। আরফান কবুল না বলায় পিহুর গলায় দা ধরে। আমাদের গ্রামে এসে মাঝরাতে আকাম কুকম করে সকালে গ্রাম ছাড়বা, আর আমরা তা মেনে নিব? তা হবে নাকি? হয় বিয়ে করবি, না হয় তোদের লাশ পড়বে, তোরা বেঁচে ফিরতে পারবি না। পিহু ভয়ে ধর করে কাঁপছে। আরফান পিহুকে ধমকে সুরে কিছু বলতে চাইল, কিন্তু বলতে না পেরে আগে কটমট করে গ্রামবাসীর দিকে তাকিয়ে রয়। গ্রামবাসীর ভাষ্যমতে এরা গ্রামের বদনাম রোটে চলে যাবে। এই গ্রামের ক্ষতি মানে তাদের ক্ষতি, তাই মান সম্মান হারানোর ভয়টা সত্যি নয় না হয়, তাই কাজী ডেকে বিয়ে পড়িয়ে গ্রাম ছাড়া করবে। পিহুর গলায় দা বসিয়ে কোপ মারতে নিলেই আরফান চিৎকার করে কবুল বলে, পরপর 3 বার। গ্রামবাসীর মোড়লে আলহামদুলিল্লাহ বলতে সবাই আলহামদুলিল্লাহ বলে। এদিকে আরফান ভাই মুখ থেকে নিজের নামে 3 কবুল শুনতেই চোখে পানিতে টাইটুম্বুর হয়। অতঃপর নিজের কষ্ট একাকিত্ব গুছিয়ে 3 কবুল বলে পুপিয়ে কেঁদে ওঠে। এই কান্না কিসের? প্রিয় মানুষটিকে হঠাৎ করে পাওয়া, নাকি মা বাবার সম্মান, তাদের কথা, তাদের সবটা উল্টে পাল্টে করে প্রিয় মানুষকে পাওয়া? পিহু খুশি হতে পারল না। এই চাওয়া তো সে চায়নি, তবু আজ না চাইতেও আরফান ভাই তার চলিতে। হাসপাতালে দাঁড়িয়ে আছি। বাবার গুরুতর কিছু না হলেও তিনি এখন মোটামুটি সুস্থ এবং বাসায় নেওয়ার ব্যবস্থা হচ্ছে। আরফান ভাই এবং আরও 2-3 জন লোকের সাহায্যে বাবাকে গাড়িতে তুলে দিতেই আরফান ভাই আমাকে বললেন পিছনে বাবার পাশে বসতে। আমি পিছনে বাবার সাথে মাথা নিচু করে বসে আছি। আরফান ভাই গাড়ি স্টার্ট দিতেই গাড়ি ঢাকাগামী পথ ধরে, উদ্দেশ্য মধুকুঞ্জ। কাল রাতের ওই ঘটনা মনে পড়ে। পিহু জানালার দিকে তাকিয়ে অন্য মনস্ক হয়ে যায়। বাহিরে হাওয়ায় কপালে ছোট ছোট চুলগুলো উড়ে বারবার মুখে পড়ে। পিহু বিরক্ত নিয়ে তা না সরিয়ে চুপচাপ রয়।
আরফান পিহুর দিকে কয়েক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। সিদ্ধান্তহীনতায় ভুগছে। বাসায় গিয়ে কি উত্তর দিবে? আরফান চুপচাপ মেনে নিয়ে লুকিয়ে যাবে বিয়ের ব্যাপারটা, নাকি সবাইকে বলে দিবে? কি করবে মাথা কাজ করছে না। তবুও একটা সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। বাসায় ফিরি, তারপরে না হয় পিহুর সাথে কথা বলা যাবে। তাজ শেখকে বাসায় আনতে রুহি চিনতে ছেড়ে ফেলে স্বামীর প্রাণে ছোটে। কি হয়েছে তোমার? পিহু, তোর বাবার এই অবস্থা হলো কি করে? শান্ত হও মা, বাবা ঠিক আছেন। ঠিক আছে মানে? চোখের সামনে দেখছি তোরা তাকে ঘরে দৌড়ে তুলছিস, আবার বলছিস ঠিক আছে। পিহু মাকে কোনো রকম শান্ত করে। রুহি মুখে আঁচল গুজে গুজে কাঁদছে। একে একে সবাই চলে যেতেই পিহু বাবা মাকে একলা ছেড়ে রুমে থেকে চলে আসে নিজের রুমে। আয়নায় নিজ প্রতিবিম্বর দিকে তাকিয়ে বলল, নিজেকে দেখেছিস পিহু? কি হচ্ছে তোর সাথে? তুই বিবাহিত, তোর কোনো হেলদোল নেই। সত্যি নেই, আমি বিবাহিত এটা মনেই হচ্ছে না। যা হয়েছে তা দুর্ঘটনা ভেবে বলতে চাইছি। আর আরফান ভাই সে কাল থেকে আমার সাথে একটা টু শব্দও করেনি। না, আমি তার সাথে কোনো রকম কথা বলেছি। ভালোই তো ছিলাম তাকে ভালোবেসে। একতরফা ভালোবাসায় তাকে পাওয়া হবে না, এটা জেনেও ভালোবেসেছিলাম। কিন্তু আজ তাকে পেলেও তার সঙ্গ পেলাম না। সে হয়তো আমাদের সম্পর্ক নিয়ে কিছু ভাববে না, হয়তো বা ভুলে যাবে। কিন্তু আমি কি করব? ভালোবেসে তো মরছি। এখন বিয়ে হয়ে একুল ওকুল দুকুলই হারালাম। এটা কি হলো আল্লাহ? এখন না পারছি কাউকে বলতে, আর না পারছি গিলতে। আমাকে আরফান ভাইয়ের সাথে কথা বলতে হবে। পিহু মালাকুঞ্জ ভবনে আসে। আরফান নিজের গায়ে শার্ট খুলেছে। এরই মধ্যে পিহুকে দেখে সে শার্টটা গায়ে জড়িয়ে নিল। কিছু বলবি পিহু? আরফান ভাই বাড়িতে বিয়ের ব্যাপারটা বলবে না? না। আরফান মুখ থেকে না শুনে পিহু চমকে উঠল। গলার স্বর কাঁপে। তবুও বলল, কিন্তু তুমি বিয়ের কথা না বলে যে আমাদের বৈধ বিয়েটা স্বীকৃতি পাবে না। বিয়ে? কিসের বিয়ে? শুন পিহু, এসব বিয়ে টিয়ে ভুলে যা। ওটা সামান্য দুর্ঘটনা ছিল। আমি এই বিয়ে মানি না। সামান্য? সামান্য। আমার মতে আমাদের দুজনেরই ভুলে যাওয়া উচিত। এটা নিয়ে যত চিন্তা করবি ততই চিন্তা কমার বদলে বাড়বে। ভুলে যাওয়াটা কি এতই সহজ? এতটাই তোমার আপত্তি ছিল? তবে কেন কবুল বললে? কেন আমাকে তোমার সাথে জড়ালে? তার চেয়ে তো ভালো হতো ওরা আমায় মেরেই ফেলতো। অন্তত কোনো নতুন সম্পর্কে জড়াতে হতো না। পিহু, পাগলামি করিস না, শান্ত হ। সামনে তোর বিয়ে, সায়নের সাথে তুই ভালো থাকবি, তাই চুপচাপ বিয়েটা করে নি। আমার সাথে তুই কোনো দিনও ভালো থাকবি না। থাক আরফান ভাই, আমার ভালো তোমাকে আর ভাবতে হবে না। পিহু চলে যেতে আরফান নিজের গায়ে শার্ট টেনে খুলে ফ্লোরে সরে মারে। রাগে দুই একটা লাথি মেরে বসে খাটের পায়। পিহু মালাকুঞ্জ ভবন থেকে দৌড়ে যাওয়া সবটাই নজরে পড়ে আফিফের। মেয়েটা কাঁদছিল, কিন্তু কেন? আফিফ ছাদ থেকে তাড়াহুড়ো করে নিচে নেমে আসে। ভাইয়ের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় এমন রাখতে দেখে অবাক হলো। তার মানে পিহুকে ভাই কিছু বলেনি তো আবার? কিরে জেনক, আজ 5 দিন হয়ে যাচ্ছে জামাই তোরে দিয়া সে যে গেল, আর তো নিতে আইলো না। আর একটা ফোনও তো করতে দেখলাম না। কিছু কি হয়েছে মা? কি হবে? কিছুই হয়নি। আমি ইচ্ছে করে থাকছি। ও দুপুরে তো ফোন দিয়েছিল, তখন তুমি ঘুমে, তাই কথা হয়নি। আর তাছাড়া তোমাদের জামাই ব্যস্ত মানুষ, রাত ছাড়া তার সময় কই। অনেক রাতে কল দেয়, আমার সাথে কথা হয়। ও আচ্ছা, যাক নিশ্চিত হলাম। জিনুকের মা রুম থেকে চলে যেতে জিনুক ফোনটা সামনে ধরে। ভিডিও কলে একজন বিদেশি ছেলের সাথে অশ্লীল ভাষায় কথা বলে নিজে হিহি করে হাসছে। ইতিমধ্যে বিদেশি ছেলের থেকে 3টা ফোন জুটিয়ে নিয়েছে। 3 ফোনে বিভিন্ন ছেলেদের সাথে তার মিষ্টি মিষ্টি কথা, যেন শত বছরের পীড়িতের আলাপ চলছে। পিহুর ওই ঘটনা আজকে 7 দিন পূর্ণ হলো। তাজ শেখ বিছানায় পড়ে আছেন। সায়ন এসেছে পিহুদের বাসায়। তাজ শেখকে দেখে অনেকক্ষণ কথা বলল। রুহির সাথে কথা শেষ করে জিজ্ঞেস করলো পিহুর কথা। রুহি বলল, ও তো রুমে আছে, তুমি গিয়ে কথা বলে আসো। সায়ন দরজায় ঠক ঠক শব্দ করে ভিতরে আসার পারমিশন চাইল। পিহু নিজেকে স্বাভাবিক করে সাদা শুভ্র ওড়নাটা মাথায় পেঁচিয়ে বেলকনিতে দাঁড়িয়ে আছে। সায়ন নিজেকে ঠিকঠাক চেক করে পিহুর পাশাপাশি দাঁড়ালো। কেমন আছো পিহু? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কাঁদছেন পিহু? কই না তো। আপনি মুখে যেটা বলছেন সেটা আপনার মনের কথা না। আপনি তো কাঁদছিলেন। আর কেন কাঁদছেন? তার কারণ কি আমি জানি? পিহু কাঁপা স্বরে বলল, কি কারণ? আপনার বাবার জন্য। তার জন্য চিন্তা করে এই হাল আপনার। চিন্তা করবেন না, আল্লাহ ভরসা, সব কিছু ঠিক হয়ে যাবে। সায়নের কথায় পিহু ছোট্ট করে নিঃশ্বাস ফেলে। ভয় পেয়েছিল কান্নার কারণ জেনে যাওয়ায়।
সায়ন পিহুর মন ভালো করতে একসময় বিভিন্ন হাসির কৌতুক বলতে লাগলো। সায়ন কথায় পিহুর মনটা কিছুটা ভালো হয়। সায়নের দিকে তাকিয়ে তার কথা শুনতে থাকে। তাজশেখের ওষুধ কিনে আরফান বিকেলে মধুকুঞ্জের ভবনের সামনে আসতে এমন দৃশ্য চোখে পড়ে। সায়নের কথায় পিহুর হাসিটা কেন যেন তার ভালো লাগলো না। কপাল কুঁচকে বলল, এমন রাক্ষসীর মতো হাসির কি হলো? আর পাশে এটা কে? একটা জোকার দাঁড়িয়ে। আরফান তাজশেখের সাথে দেখা করে রুহির হাতে ওষুধপত্র বুঝিয়ে দিয়ে বলল, পিহু কোথায় আন্টি? পিহু তো রুমে আছে, সায়নও আছে সেখানে। আরফান শেষ কথাটা শুনেও শুনল না, সোজা চলে গেল পিহুর রুমের সামনে। দরজাটা খোলা, একবার যাবে কি যাবে না ভেবে দরজার সামনে দাঁড়িয়ে গেল। সময় গুনতে লাগলো। সায়ন বা পিহু কেউ রুম থেকে বাহিরে আসছে না। আরফান রুমেও যাচ্ছে না। এক পর্যায়ে সায়ন বেরিয়ে আসে। তাকে বিদায় দিতে পিহু সামনে পা বাড়াতে নিলেই কারো বুকের সাথে ধাক্কা খেয়ে মাথা তোলে। আপনি? রাক্ষসী। আরফানের মন্তব্যে পিহু বেবাসেকা খেয়ে গেল। আরফান ভাই তাকে রাক্ষসী বলল? কিন্তু কেন? সায়ন চলে গেছে। আরফান ড্রয়িং রুমে সোফায় পা টান টান করে ক্রিকেট খেলায় মনোযোগ দিল। বাংলাদেশে একের পর এক খারাপ খেলছে। আজ চলছে এশিয়া কাপ। মেজাজ খারাপ হতেই আরফান চিৎকার করে পিহুকে ডাকলো, এই পিহু, এদিকে আয়। পিহু সবে কৌশল সেরেছে। আরফান ভাই তাকে ডাকছে কেন? আর সে কি এখনো যায়নি? পিহু ভিজা চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে মাথার গোমটা টেনে নিচে নামল। আরফান পিহুকে দেখে বলল, আমার জন্য পপকর্ন করে নিয়ে আয়। কেন? আমি করব কেন? আমি কি তোমার বউ লাগি? নিজেরটা নিজে করে খাও। পারবো না। আমার খিদে পেয়েছে, এখন আমি খাবো। পিহু আরফানের কাজ না করে নিজের টেবিলে গিয়ে খেতে বসে পড়ে। সাদা ভাতের সাথে মুরগির রান, সাথে একটু জল নিয়েছে। আরফানের সামনে বসে খেতে আরফান তাকিয়ে রয়। পিহু পাত্তা দিল না। নিজের মতো করে ভাত সবগুলো খেয়ে রানটা হাতে নিয়েছে। সবে কামড় দিবে তার আগে রান হাওয়া। তার হাতে মুরগির রানটা নেই। গেল কই? পিহু টেবিলের নিচ আশপাশ খুঁজে না পেয়ে ঠোঁট উল্টে কাঁদতে নিলেই দেখে আরফান তার মুরগির রানটা খেয়ে সাবার করেছে। তুমি আমার রানটা খেলে কেন? অদ্ভুত তো, তোর রান খাবো কেন? আমি কি তোর মতো রাক্ষসী নাকি? আমি মুরগির রানই খেলাম। আহ, সেই টেস্ট। যা খেলা দেখে আসি। আরফান মন দিয়ে টিভি দেখছে। আর এদিকে পিহু গাল ফুলিয়ে চেয়ারটায় আবার বসে পড়ল। মুরগি আরেক পিস মাংস নিয়ে তাড়াতাড়ি করে খেতে লাগলো। যদি আবারও নিয়ে যায়। তাড়াহুড়ো করে খেতে গিয়ে নাক তালুতে কাশি উঠে যায়। চোখ দিয়ে পানি পড়তে থাকে। এমন সময় মুখের সামনে পানির গ্লাসটা ধরতেই পিহু পানিটুকু তার হাতে নিয়ে খেয়ে মাথা তোলে। আস্তে খা, তোর খাবার কেউ নিয়ে যাবে না। সময়টা বিকেলবেলা। আকাশটা মেঘলা মেঘলা। দূর থেকে বিভিন্ন পাখির ডাক ভেসে আসছে। আশেপাশে মিষ্টি বেলি ফুলের সুগন্ধ ভেসে আসে। হালকা ঝিরিঝিরি বাতাস বয়। ঠান্ডা আবহাওয়া মনটা ফুরফুরে লাগে। বৃষ্টি আসার বায়না ধরেছে, কিন্তু বৃষ্টি মশাইয়ের দেখাই মিলছে না। গাছপালা হেলে দুলে শব্দ তুলে। প্রকৃতি তার অপরূপ সৌন্দর্যের ডানা মিলে হাতছানি দেয়। তারই মাঝে হারিয়ে যেতে ডাকে ইশারায়। পিহু মন খুলে নিঃশ্বাস ফেলে চোখ দুটো বুজে নিতেই আরফান ভাইয়ের গম্ভীর মুখটা বেশি ওঠে। তার মাঝে কি সুখ পিহু জানা নেই। পিহু শুধু জানে ভালোবাসতে। তার ভালোবাসায় এক অন্যরকম সুখ। ওই মানুষটিকে ভালোবাসতে দিনক্ষণ লাগেনি। কবে কখন তার মনটা নরম গম্ভীর পুরুষটির নামে লিখেছে সে খবর রাখেনি। শত কষ্ট শত দুঃখ পিছনে ছুটে গিয়ে সবশেষে তাদের চার হাত এক হলো। হোক না সেটা দুর্ঘটনা, তবুও পিহুর মন বলে, এটা দুর্ঘটনা আপনার মনে হলেও আমার জন্য আনন্দের ছিল। শত কষ্টের মাঝে আনন্দ অশ্রু ফেলেছিলাম। আজ আকাশ তোমায় বলছি, আমি আমার একতরফা ভালোবাসার মানুষটিকে পেয়েছি। প্রত্যাশা ছিল না, তবুও সে আমার ঝুলিতে চলে এসেছে। পিহু নিজের মনের কথাগুলো একলা মনে বিড়বিড় করে বলতে লাগলো। তার এতদিনের না বলা কথাগুলো অন্তর থেকে বলে দিচ্ছে। আপামনি, আপনি এ বাতাসের মধ্যে দাঁড়াই আছেন কেন? তাড়াতাড়ি নিচে নামেন, না হলে বাতাসে আপনার উড়াইয়া নিয়ে সায়ন ভাইয়ের মাথায় ফেলব। বেড়ার শক্ত মাথা বর্তা হইব আপনার কারণে। মিনুর কথায় পিউ অবাক দৃষ্টিতে তাকাতে মিনু আবারও বলল, ওমা, সাইয়া আছেন কেন? আপনার লগে তো সায়ন ভাইয়ের বিয়ে। বেড়া বড় হুন্ডা সাম আছে। কি? মিনু, ওটা হুন্ডা সাম নয়, হ্যান্ডসাম হবে। ওই একটা হইলেই হইব। আপনি আসেন। মিনু, তোমার গ্রামের সবাই কেমন আছে? তুমি এতদিন তো ছুটিতে ছিলে, তারপর বলো কেমন সময় গেল? অনেক মজা হয়েছে। তো আব্বার শরীরটা মেরা খারাপ ছিল। গঞ্জ থেকে ডাক্তার দেখানোর পর সে এখন সুস্থ। আম্মা ভালো আছে। আমার 6 ভাই বোন। আমার ছোট্ট যেগুলো সেগুলো বাজারে বসে সবজি বিক্রি করে, মাঝে মাঝে মানুষের খেতে কামলাগিরি করে।
সবার ছোট দুই ভাই গঞ্জে 1 মাইল দূরে সরকারি স্কুলে পড়ে। বোনগুলো বড়, তাই আম্মা কইছে মাইয়া মানুষের এত পড়তে হয় না, এর লাইগেই আর পড়া নেই। তুমি মাসে 9,000 টাকা পাও, সেগুলো কি করো? এতে তোমাদের সংসার চলে না? আপা কি যে কর না। আগে আব্বা 12 মাসই অসুস্থ থাকতো, 6 পোলা পাইনে খরচ চালাতে পারতো না। দাঁড় দেনা করতে করতে এখন বিশাল হয়ে গেছে, তাই সেই ঋণ এখন আমি প্রতি মাসে টানতেছি। আজকে পড়ালেখা থাকলে আমি হইতাম আপনার মতো শিক্ষিত, ও মাস্টার নি হইতাম। তুমি পড়তে চাও মিনু? দূর, আপা যে কি কর না। পড়ালেখার বয়স শেষ, এখন এসব করার ইচ্ছা নাই। তবে দুই ভাইটারে মানুষের মতো মানুষ বানাতে চাই, দোয়া কইরেন। এখন চলেন, আপনারা আম্মা খুঁজতেছে। মিনুর পিছু পিছু পিহু নেমে আসে। মনে মনে ভাবে, জীবনটা কতই না রংমহল। কেউ টাকার পাহাড়ে থেকেও সুখে থাকে না, আবার যার টাকা নেই সে দুনিয়ার সবচেয়ে সুখী। ভাইয়া? হ্যাঁ বল। পিহুর সামনে বিয়ে, ওর তো বড় ভাই নেই। আমাদের দুজনকে কিন্তু সবটা সামলাতে হবে, বিয়ের কাজকর্ম এভরিথিং। আঙ্কেল অসুস্থ, সুস্থ হলেও ঠিকঠাক কাজ তার দ্বারা নাও হতে পারে। বিয়ের কেনাকাটা সব জিনিসপত্র লিস্ট এটা, এখানে কি কি লাগবে, কতগুলো পরিমাপের সব উল্লেখ রয়েছে। তুমি একটু সব জোগাড় করে এনে দিবে? আসলে আমি এসব ফার্স্ট টাইম করছি, যদি ভুল করে ফেলি তাই তোমাকে বলছি আর কি। আরফান চুপচাপ লিস্টটা নিয়ে সোজা বের হয়ে গেল। গাড়ি চালিয়ে মার্কেটে আসে, সব থেকে লিস্টে দেখে সব নেই। সেসব আবার পিহুদের বাড়িতে দিয়ে আসে। কতজন বাড়ি সাজবে, কী কী রান্না হবে তাদের ফোন করে জানিয়ে দিল। বিয়েতে বরযাত্রী কনেযাত্রী কতজন আসবে দাওয়াত দেওয়া শেষ। কনে পক্ষের লোক এবং বরপক্ষের লোকের আজকে কেনাকাটা করতে এসেছে। আরফান বিরক্ত হয়ে কিছু বলতে পারছে না, আর না এসব দেখতে পারছে। চুপচাপ হজম করে নিচ্ছে। কনেকে গহনা দোকানে রেখে বরকে শেরওয়ানির জন্য অন্য শপে নিয়ে গেল। তার পছন্দের এবং মাপ মতো সব ঠিক করে নিল। এদিকে পিহু গাল ফুলিয়ে চেয়ারটা টেনে গয়না দোকানে গয়না দেখতে লাগলো। গহনা কেনাকাটা শেষ করে শাড়ির দোকানে শাড়ি দেখল। লাল শাড়ি গায়ে জড়িয়ে আয়নায় তাকাতে সায়ন পাশে। আরফানের দিকে চোখ যায়। আরফান তার দিকে তাকিয়ে আছে। সায়নের কথায় তাদের দুজনের হুঁশ ফিরে। সায়ন এগিয়ে এসে পিহুর মাথায় লাল ওড়না দিয়ে কোমটা টেনে দিয়ে বলল, বাহ, আমার বধূকে তো দারুণ লাগছে। আরফান ভাই, কেমন লাগছে? পেতনি লাগছে। কি? একদম বাজে। আরফান পিহুর মাথার উপর থেকে সায়নের দেওয়া ওড়না সরিয়ে দিয়ে অন্য আরেকটি ওড়না মাথায় জড়িয়ে ধরে বলল, এখন লাল টুকটুকে বউ লাগছে। কেনাকাটার শপিং শেষ হতে সবাই বাড়িতে ফিরে আসে। মিনু সবাইকে শরবত দিয়ে আরফানকে দেখতে গিয়ে ঠাস করে তার কোলের উপর পড়ে শরবতের গ্লাস ফেলে দিল। আরফান দীর্ঘ নিঃশ্বাস ফেলে পিহুর ওয়াশরুমে গিয়ে পরিষ্কার করতে লাগলো। পিহু দরজা ঠেলে তোয়ালে এগিয়ে দিল। তুই এখানে কেন এসেছিস? যা তোর হবু বরের সাথে গিয়ে মর, আর আমার চোখের সামনে থেকে দূর হ। আর তো কয়েকটা দিন আরফান ভাই, তারপর তো একেবারে চলে যাচ্ছি। তবু আমার সাথে এমন ব্যবহার কেন করো? আরফান তোয়ালে সরে ফেলে পিহুকে দরজার সাথে চেপে ধরে বলল, কেন করি? তুই বুঝেও নাটক করিস আমার সাথে? থাপড়িয়ে গাল লাল করে দিব। এবার একেবারের জন্য যাবি। তোর এই মুখ যেন আমাকে কোনো দিন দেখতে না হয়। যদি হয় না, আই শিওর তোকে গলা টিপে মারব। আরফান পিহুকে ধাক্কা দিতে পিছনে হেলে পড়ে। আরফান রেগে বাসা ছাড়ে। পিহু কেঁদে ওঠে। মানুষটার খারাপ লাগে, তবুও মুখে কেন বলে না, তুই আমার বউ, তোকে কেন বিয়ে করতে দিব না। তা না করে নিজের বিয়ে করা বউকে আরেক বেড়ার হাতে তুলে দিচ্ছে। অসভ্য বেড়া মানুষ। তোর কপালে কাঁচকলা রয়েছে, আমাকে কাঁদাচ্ছিস না? একদিন তুইও কাঁদবি, অভিশাপ দিলাম। তোর কপালে বেড়া বউ নাই, বটতলার পেতনি ছাড়া। জিনুকের কীর্তিকলাপের জন্য জিনুকের বাবা সাদাত হোসেন মেয়ের গায়ে আজ প্রথম হাত তুলেছেন। মেয়ের ঘর তল্লাশি করতে মিলেছে 3টি ফোন আর ব্যাগ ভর্তি কসকসে 500 টাকার বান্ডেল। এত টাকা কোথায় পেল, কে দিল, বারবার জিজ্ঞেস করায় মুখ না খোলা। আজ প্রথমবার মেয়ের গায়ে হাত তুলেছেন এবং তার বউকে ইচ্ছে মতো কথা শুনিয়েছেন। মেয়ে কোথায় যায়, কার সাথে মিশে, সব খবর মাকে কেন রাখেনি। এতটা স্বাধীনতা দিয়ে চরম ভুল করেছেন। ইহান জিনুকের স্বামী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর কখনোই তাকে নিতে আসবে না। বেহায়া বেশরম মেয়ে, তুই মরে যা। তোর মুখ আমাকে কোনোদিন দেখালে আমি গলায় দড়ি দিব। সাদাত হোসেন কথায় কোনো হেলদোল নেই। জিনুককে বাহিরে ছুঁড়ে ফেলে মেয়ের মুখের উপর দরজা লাগিয়ে দিয়েছেন। জিনুক মার খেয়ে সোজা বাপের বাড়ি ছেড়ে রাস্তায় ব্যাগ ভর্তি টাকা নিয়ে একটা হোস্টেলে যাওয়ার পথে ইহান গাড়ির সামনে পড়ে। ইহান জিনুকের অবস্থা দেখে রাগের চোখে তাকিয়ে বলল, কি জমিদারের মেয়ে,
সব বড়াই শেষ নাকি এখনো বাকি আছে? বাড়িতে চলো। আমি যাব না। যাবি না মানে? রাস্তায় কি শেয়াল কুকুরের খাবার হবি? তোকে পেলে রাস্তায় মানুষ রূপী অমানুষগুলো ছেড়ে দিবে। এখনো সময় আছে, আমার সাথে চল, না হলে কপালে আরও দুঃখ আছে। ঝিনুকের কাহিনী দেখে ইহান রেগে টাকার ব্যাগটা পিছনের সিটে ফেলে গাড়ি লক করে দিল। চুপচাপ বাড়িতে যাবে, বেশি বাড়াবাড়ি করলে রাস্তায় মার খাবি। ঝিনুক গাড়িতে উঠে বসতে ইহান গাড়ির ইঞ্জিন চালু করে। ইহান বাসায় যেতে শাশুড়ি আমার মুখোমুখি হয়। তিনি রেগে ছেলেকে কিছু বলতে নিলে তাকে চুপ করিয়ে রুমে চলে আসে। ঝিনুককে ফ্রেশ করিয়ে খাবার খাইয়ে দেয়। রাতের বেলা মায়ের সামনে নিয়ে গিয়ে বলে পা ধরে মাপ চাইতে, বেশি ধ্যারামি করলে কোমরে লাথি মারবে। ইহানের ভয়ে ঝিনুক মাপ চায়। শাহিদা বেগম ঝিনুকের দিকে ফিরেও তাকালেন না, চুপচাপ ছেলে এবং ছেলের বইয়ের নাটক দেখতে লাগলো। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে বাবুই পাখির বাসা। লিখেছেন ইয়ানুর আক্তার ইনায়া। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।